আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। দেখতে দেখতে আমাদের কিন্তু গো, গোজ এবং গুইং, অলরাইট, অর্থাৎ ভার্বের যে 6টা ফর্ম থাকে, রাইট, এই 6টা ফর্ম একটা সেন্টেন্সে কোথায় কোথায় গো ব্যবহার করা হয় এবং গোজ ব্যবহার করা হয় এবং কি গুইং ব্যবহার করা হয়। আমরা কিন্তু দারুণভাবে এই ক্লাসগুলো সম্পন্ন করছি। আজকে আমরা আলোচনা করব টু গো। অলরাইট, টু গো মানে হচ্ছে যখন ভার্বের আগে টু বসে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ভার্বের আগে টু বসে, এটা নিয়ে আজকে আমরা দারুণভাবে আলোচনা করব। অলরাইট, ডান। তো এখানে এই তিনটে নিয়ে আমাদের আলোচনা শেষ এবং আজকে আমরা আলোচনা করব এটা নিয়ে। ওকে, রাইট, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, ডান, চলো শুরু করি। তো রুল 1 এখানে বলা হয়েছে প্রিপোজিশন টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে প্রিপোজিশন টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, ডান। এটা যদি আমরা একটু দেখি, আই ওয়েন্ট টু বাজার ড্যাশ বাই সাম ফুড আইটেমস। ওকে, তাহলে এখানে আই ওয়েন্ট টু বাজার, ওকে, ড্যাশ সাম ফুড আইটেমস। তাহলে এখানে কিন্তু এই বাক্যে এটা কি ভার্ব। ওকে, রাইট। তাহলে ভার্বের পূর্বে হচ্ছে কি বসবে? টু বসবে, টু বাই। তাহলে এই যে এখানে টু বাই যে বসলো, কেন বসলো? কারণ আমরা জানি কি যে কোনো একটা সেন্টেন্সে হচ্ছে কি মূলত একটা ফাইনিট ভার্ব থাকবে আর বাকি যে ভার্বগুলো থাকবে সেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তাহলে এই বাক্যে, ওকে, রাইট, এই বাক্যে এই যে ওয়েন্ট আছে না, এই ওয়েন্ট ওয়েন্ট হচ্ছে ফাইনিট ভার্ব। ওকে, আর এই যে এখানে আরেকটা ভার্ব আছে, ওকে, তাহলে এই ভার্বটাকে কিন্তু আমরা কি কখনো ফাইনিট ভার্ব করতে পারবো না, এটাকে আমাদের নন ফাইনিট ভার্ব করতে হবে। তো আমরা জানি যে নন ফাইনিট ভার্ব হচ্ছে 3 প্রকার: পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড। তো ইনফিনিটিভ হচ্ছে কি মূল ভার্বের পূর্বে টু, যখন মূল ভার্বের পূর্বে টু বসবে তখন তাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। তাহলে এখানে বাই আছে, রাইট, তাহলে বাইয়ের পূর্বে আমরা কি বসাবো? এখানে টু বসিয়ে দিও। ওকে, এই যে এখানে কিন্তু টু বসানো হয়েছে। তো আই থিঙ্ক এটা কিন্তু এখানে বোঝা গেছে। ঠিক একইভাবে আমরা যদি এই সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য করি, রাইট, তো এখানে বলা হয়েছে এরকম, দ্য বি ওয়ান্ডার হেয়ার এন্ড দেয়ার ড্যাশ নেক্টার। ওকে, বি, বি মানে কি? বি মানে হচ্ছে মধু। বি মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে মৌমাছি। ওকে, তাহলে মৌমাছিরা, দ্য বি ওয়ান্ডার, ওয়ান্ডার অর্থ হচ্ছে ঘোরাফেরা করা, হেয়ার এন্ড দেয়ার এখানে এবং সেখানে, ড্যাশ কালেক্ট নেক্টর। তাহলে এইখানে আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে কোনটা এখানে হচ্ছে কি আমার ফাইনিট ভার্ব। তাহলে এটা কিন্তু কি ফাইনিট ভার্ব, এটা আমরা জানি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি যে এখানে নন ফাইনিট ভার্ব, কারণ এই কালেক্ট একটা ভার্ব, এটাকে কিন্তু আমি কখনো ফাইনিট ভার্ব করতে পারবো না। কেন পারবো না? বিকজ এখানে আমার কি একটা ফাইনিট ভার্ব আছে, আর একটা বাক্যে কখনোই দুইটা ফাইনিট ভার্ব বসে না। সেই জন্য এই যে কালেক্ট, এই কালেক্টকে আমাকে নন ফাইনিট ভার্বে রূপান্তর করতে হবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে ভার্বের পূর্বে কখন টু বসে। যখন ভার্বের পূর্বে তখনই টু বসে যখন এটা ইনফিনিটিভ হয়ে যায়, অর্থাৎ নন ফাইনিট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এখানে বসাবো হচ্ছে কি টু, টু কালেক্ট। তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে গেল? টু কালেক্ট। আশা করি এটা কিন্তু দারুণভাবে বোঝা গেল। নেক্সট যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে এটা। ওকে, রাইট, এখানে এটা বলা হয়েছে, এখানে এটা বলা আছে যে টু কালেক্ট অল থিংস ইজ মাই হবি, যে পুরনো যে জিনিসগুলো এগুলো সংগ্রহে রাখা এটা হচ্ছে আমার শখ। অলরাইট, তাহলে এখানে কিন্তু এখানে আমার এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার ফাইনিট ভার্ব। কি ভার্ব এটা? এটা হচ্ছে আমার ফাইনিট ভার্ব। তাহলে একটা বাক্যে কিন্তু কি যে দুইটা কি ফাইনিট ভার্ব থাকতে পারবে না। তাহলে এই যে এখানে যে ভার্বটা, ওকে, সাবজেক্টে অবস্থান করতেছে, রাইট, এখানে আমার সাবজেক্ট কিন্তু এইটুকু, এই পুরোটুকু হচ্ছে কি, এই পুরোটুকু হচ্ছে আমার সাবজেক্ট। ক্লিয়ার? রাইট, এই যে পুরোটুকু সাবজেক্ট, এই সাবজেক্টে কিন্তু এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি কালেক্ট। কালেক্ট, তো কালেক্ট যেহেতু ভার্ব, এটাকে কিন্তু আমরা ফাইনিট ভার্ব করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের নন ফাইনিট করতে হবে। আর যেহেতু ভার্বের পূর্বে যদি টু বসে সেটা নন ফাইনিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে কি করে দিচ্ছি? টু কালেক্ট।
টু কারেক্ট আমরা এখানে করে দিচ্ছি। তো ডান, এটা বুঝে গেল। এখন আমরা অজানা কথা নিয়ে বেশ আলোচনা করব। এটা হচ্ছে এটা টু একটি প্রিপজিশন, তবে টু এর পরে ভার্ব বসলে এবং তা যদি দুইটি সেন্টেন্সকে যুক্ত করে তবে টু কনজাংশন হয়ে যায়। তো টু কিন্তু প্রিপজিশন, এটা আমরা সবাই জানি, কিন্তু টু আবার কনজাংশনও হতে পারে। যখন দুইটি সেন্টেন্সকে যুক্ত করে, যখন দুইটি সেন্টেন্সকে যুক্ত করবে তখন টু হচ্ছে কনজাংশন হয়ে যাবে। তো বিষয়টা আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, সেটা হয়েছে এটা হি অর্ডার মি টু সিট ডাউন। ওকে, তাহলে এই বাক্যে অলরাইট, এই বাক্যে হি অর্ডার মি, সে আমাকে অর্ডার করেছিল টু সিট ডাউন, বসতে। ঠিক আছে, রাইট। তাহলে এখানে এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য, এটা আমরা জানি। অলরাইট, আবার এই পাশের এটা কিন্তু কি একটা পরিপূর্ণ বাক্য। কিভাবে? কারণ হি অর্ডার মি, সে আমাকে অর্ডার করেছিল, রাইট, সিট ডাউন, বসতে অর্ডার করেছিল, মানে কি সিট ডাউন, রাইট। তো এই দুইটা বাক্যকে, ওকে রাইট, এ একটা আর হচ্ছে কি এ একটা, এই দুইটা বাক্যকে যুক্ত করছে হচ্ছে কি টু যুক্ত করছে এখানে, এই যে টু, যেহেতু দুইটা বাক্যকে এখানে টু যুক্ত করছে, রাইট, সুতরাং টু হচ্ছে এখানে একটা কনজাংশন, টু এখানে একটা কি, এটা হচ্ছে একটা কনজাংশন আমরা বলতে পারি। ক্লিয়ার, রাইট, এই যে এখানে কনজাংশন এখানে বলা আছে। ওকে, তো এখন আমরা রুলস টু নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখি এখানে কি বলছে। রুল টু, কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব যদি সাবজেক্টে অবস্থান বসে তবে উক্ত ভার্বের আগে টু করে ইনফিনিটিভ অথবা ভার্বের সাথে আইএনজি করে জিরান করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আমরা জানি যে অ্যাকচুয়ালি কোনো সেন্টেন্সে শুরুতে যদি ভার্ব থাকে, সেই ভার্বকে আমি কখনো কি ফাইনিট ভার্ব করতে পারবো না, আমাকে নন ফাইনিট ভার্ব করতে হবে। আর নন ফাইনিট ভার্ব করতে হলে অবশ্যই কি হয়, আমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, না হয় কি ভার্বের পূর্বে আমাকে টু করে ইনফিনিটিভ করে দিতে হবে। ওকে, রাইট। তো এই সেন্টেন্সটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে এটা দেওয়া আছে, এখানে সুইম ইন দ্য রিভার মে কজ অ্যাক্সিডেন্ট। ওকে, তাহলে সাঁতার কাটা, ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটা, নদীতে সাঁতার কাটা, মে কজ অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাহলে এখানে টু সুইম আছে না, টু সুইম অথবা কি সুইমিং, টু সুইম অথবা সুইমিং, রাইট। তাহলে এই বাক্যে কিন্তু আমার কি এইটুকু হচ্ছে কি আমার ভার্ব চলে গেছে এখানে, এটা হচ্ছে আমার কি ফাইনিট ভার্ব। ওকে, রাইট, মেনে নিলাম এইটুকু ফাইনিট ভার্ব, কিন্তু এখানে সুইমও তো আরেকটা ভার্ব। তাহলে কি একটা বাক্যে কি দুইটা ফাইনিট ভার্ব থাকতে পারে? না, কখনোই না। সেহেতু এই ফাইনিট ভার্বটাকে আমাকে হয় জিরান করে দিতে হবে, না হয় ইনফিনিটিভ করে দিতে হবে। তো জিরান কোনটা? যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করলেই হয়ে যায় এবং সেটা নাউনের মতো কাজ করবে। তাহলে এখানে কিন্তু সুইম থেকে হয়ে গেল কি সুইমিং, সুইম থেকে সুইমিং, আইএনজি যোগ করা হয়েছে। অলরাইট, অথবা ভার্বের পূর্বে টু করে কি ইনফিনিটিভ করে দেওয়া। ক্লিয়ার, আমি কিন্তু কি এটা করতে পারি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি আমার এটা। ওকে, রাইট, এইটুকু জাস্ট ডান। নেক্সট আরেকটা এক্সাম্পলে যদি আমরা আসি, সেটা হচ্ছে এরকম হেল্প দ্য পুয়ার শুড বি প্র্যাকটিসড। ওকে, তাহলে এখানে কি বলা হয়েছে, হেল্প দ্য পুয়ার, হ্যাঁ, শুড বি প্র্যাকটিসড, এরকম আর কি। তাহলে যেমন গরিবদের সাহায্য করা, এটা একটা অভ্যাসে পরিণত করুন। ওকে, তাহলে এই বাক্যে এই যে শুড বি, এই যে এইটুকু, ওকে, এইটুকু হচ্ছে কি, এইটুকু হচ্ছে আমার ফাইনিট ভার্ব, কিন্তু এখানে হেল্প আর একটা ভার্ব আছে। তাহলে একটা ভার্বে কি, একটা বাক্যে কি আমি দুইটা ফাইনিট ভার্ব করতে পারবো না? তাহলে এইটুকু কিন্তু আমার সাবজেক্ট, এইটুকু কি, এইটুকু হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অবস্থানে, রাইট, যদি আমার একটা ভার্ব দেওয়া থাকে, তাহলে ওই ভার্বটাকে আমাকে কি করতে হবে, আমাকে নন ফাইনিট করে দিতে হবে। হয় আমাকে ভার্বের পূর্বে টু লাগিয়ে দিতে হবে, যেমন এরকম টু হেল্প, অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, হেল্পিং। ক্লিয়ার, রাইট। তো আই থিঙ্ক এটাও কিন্তু দারুণভাবে বোঝা গেল। নেক্সট যদি আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে এরকম
sing with foreign musical instruments is not an easy task. Okay, right, done. তাহলে sing to font size-টা বড় করে নিলাম। আচ্ছা, তো sing with foreign musical instrument, তাহলে এইটুকু হচ্ছে বাক্যের সাবজেক্ট। এইটুকু কি? এইটুকু হচ্ছে বাক্যের সাবজেক্ট, সরি এই যে এইটুকু। অলরাইট, তাহলে এইটুকু যদি বাক্যের সাবজেক্ট হয়, এই যে ইজ নট এন ইজি টাস্ক, এটা হচ্ছে কি আমার কি ভার্ব? এটা হচ্ছে এই বাক্যের ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে একটা বাক্যে কখনই দুইটা ফাইনাইট ভার্ব থাকবে না। এইটুকু হচ্ছে কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অবস্থানে যদি আমরা একটা ভার্ব দেখতে পাই, ওকে, তাহলে এই ভার্বটাকে কি আমরা করতে পারবো? ফাইনাইট ভার্ব করতে পারবো? শুধু সিং রেখে দিতে পারবো না, এটাকে আমাদের হয় ইনফিনিটিভ করে দিতে হবে, না হয় কি আইএনজি যুক্ত করে জিরান করে দিতে হবে। তাই কিন্তু এখানে কি করা হয়েছে। ওকে, তো অ্যাকচুয়ালি রাইট, তাহলে কি এখানে এই যে ভার্বের পূর্বে কি অ্যাকচুয়ালি কি ভার্বের পূর্বে এখানে কি টু আছে না? ভার্বের পূর্বে কিন্তু এখানে টু আছে। তো কোন কোন স্থানে অ্যাকচুয়ালি কি কোন কোন স্থানে টু প্লাস ভার্ব বসে, এটা হচ্ছে আমাদের কি আলোচ্য বিষয়, টু প্লাস ভার্ব। রাইট, তাহলে টু প্লাস ভার্ব কিন্তু সাবজেক্ট অবস্থানে বসতে পারে, অবজেক্ট অবস্থানে বসতে পারে। তো অজানা কথা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস নাউন অথবা প্রোনাউন হলে তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলা হয়। ওকে, তাহলে টু প্লাস ভার্ব, ওকে, এই যে টু প্লাস ভার্ব এইটুকু বেস ফর্ম, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো এখানে সিং কি? সিং তো হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাই না? রাইট, এরপরে নাউন অথবা প্রোনাউন হলে, ওকে, তাহলে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, তো ঠিক আছে, ডান, এটুকু গেল। এখন নেক্সট যে আলোচনা করব সেটা হচ্ছে রুলস 3 নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো জানি কিভাবে হয় অর্থে সর্বদাই নিম্নলিখিত স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। যেমন এরকম সাবজেক্ট প্লাস নো, হাউ টু প্লাস বেস ফ্রম, এরকম। তাহলে আমরা এত কিছু দেখব না, রাইট। হাউ টু যদি থাকে, হাউ টু কোনো একটা বাক্যে যদি কি থাকে, হাউ টু, তাহলে হাউ টুর পরে হচ্ছে আমরা কি বেস ফর্ম বসিয়ে দিব। অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি এই বাক্যটা একটু ফলো করি, সেটা হচ্ছে এরকম, ওকে, যেমন এখানে আছে হি নোজ হাউ ড্যাশ দ্য প্রবলেম। ওকে, তাহলে এখানে আমরা কি বসাতে পারি? আমরা জানি কোনো বাক্যে যদি হাউ থাকে এবং কি এখানে যদি সলভ, যেমন এখানে কি হাউ আর হচ্ছে কি সলভ দেওয়া আছে, তাহলে মাঝখানে কি বসাবে? হাউ টু সলভ, আই নো, আমি জানি, হাউ টু সলভ দ্য প্রবলেম, সমস্যাটি কিভাবে সমাধান করতে হয়। তো এখানে কিন্তু টু সলভ হয়ে যাবে, অর্থাৎ হাউ এর পরে কি টু, এরপরে একটা মেইন ভার্ব। তো সেই রেফারেন্সে এখানে হয়ে গেল কি এটা। ওকে, রাইট। তো নেক্সট আরেকটা এক্সাম্পল যদি আমরা এখানে দিই, সেটা হচ্ছে দে নিউ হাউ দ্য অবস্টেকেল, মানে সে জানে কিভাবে কি অবস্টেকেল গুলো ওভারকাম করতে হবে। ওকে, রাইট, ডান। তাহলে আমরা এখানে কিন্তু হাউ আছে, তাহলে হাউ এর পর কি বসে যাবে? টু বসে যাবে। কেন? বিকজ হাউ এর পর এই গ্যাপে একটা কি দেওয়া আছে? ভার্ব দেওয়া আছে, ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। তাহলে হাউ টু ওভারকাম দ্য অবস্টেকেল। ক্লিয়ার? এটা হচ্ছে কি রাইট অ্যান্সার। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু দারুণভাবে বোঝা গেল। অ্যান্ড নেক্সট এক্সাম্পল সেটা হচ্ছে আই নো হাউ ইউ অন দ্য রাইট পথ। তাহলে এখানে কি বসবে অ্যাকচুয়ালি? রাইট, এখানে কিন্তু হাউ আছে, রাইট, হাউ কিন্তু এখানে আছে। এরপর কি ভার্বের বেস ফর্ম আছে না? রাইট, তাহলে আমরা এখানে কি বসায় দিতে পারি? টু বসায় দিতে পারি, কারণ আই নো হাউ টু গেট ইউ অন দ্য রাইট পাথ, আমি জানি যে তুমি কিভাবে সঠিক পথ পেয়েছিলে। ওকে, রাইট। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে এইটুকু। তো এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। ওকে, অর্থাৎ একটা সেন্টেন্সের কোথায় কোথায় টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। ওকে, অথবা যখন ভার্বের আগে কি বসে? টু বসে। রাইট, তো ঠিক আছে, এই ক্লাসটা আমরা যে বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখার এক অনন্য বই, থাকলে সাথে নিট বই, ইংরেজি শেখার যাত্রা ভিন্নভাবে মাত্রা। আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।